সংশোধনের অধ্যাদেশ জারি, ধর্ষণে কঠোর সাজা। আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়। আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেটে পুলিশি হেফাজতে মৃত্যু, পালিয়েছেন ফাঁড়ি ইনচার্জ আকবর। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক এই বছরে। বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ, প্রশিক্ষণে গুরুত্ব। দেখছেন এটি নিউজ। 6টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী চলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অধ্যাদেশ জারি হয়েছে। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই অধ্যাদেশে সই করেন। এর আগে গতকাল মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করে অধ্যাদেশ আকারে জারির জন্য চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে গতকাল আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সংসদ অধিবেশনে না থাকায় সরকার অধ্যাদেশ আকারে আইনটি জারি করল। সংসদের পরবর্তী অধিবেশনে এই অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দেশের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এতদিন ছিল যাবজ্জীবন কারাদণ্ড। আর ধর্ষণের শিকার কারো মৃত্যু হলে বা দল বেঁধে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও রায় কার্যকর করার জন্য আইন সংশোধনের দাবি দীর্ঘদিন ধরেই করা হচ্ছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিল সরকার। ধর্ষকেরা পশুর সমতুল্য, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে সরকার। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যে কোনো সমস্যা দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছে তার সরকার। রেজান ফয়েজের রিপোর্ট। করোনা মহামারীতে পুরো পৃথিবী এখন বিপর্যস্ত। এছাড়া ঘূর্ণিঝড়, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেই বাঁচতে হচ্ছে বিশ্ববাসীকে। এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার এলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে এদিন রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হয় এই বিষয়ে বাংলাদেশ এখন সারা বিশ্বকে পথ দেখাচ্ছে। আমাদের দেশে ঘূর্ণিঝড় হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, ভূমিকম্প হবে, অগ্নিকাণ্ড হবে, নদী ভাঙন আছে, খরা আছে, এসব প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আসতে থাকবে। কিন্তু সেইগুলি মোকাবেলা করে আমাদের বাঁচতে হবে। তাহলে সেটা মোকাবেলা করে বাঁচতে হলে আমাদের কী করণীয়, আমাদের সেই কথা চিন্তা করে সবসময় পূর্ব প্রস্তুতিও আমাদের নিতে হবে এবং আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। তার ফলে আজকে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা এই সময় জোর দিয়েছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার দিকে। বলেছেন, উন্নয়ন অবশ্যই হবে, তবে প্রকৃতিকে নষ্ট করে তা কখনোই নয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের সার্বিক উন্নয়ন করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য। আমরা রাস্তাঘাট, আমরা যা কিছু তৈরি করি না কেন, সকলকে আমরা এটাই অনুরোধ করব যে আমাদের জলাধার, নদীনালা, খালবিল এগুলির জন্য বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বাংলাদেশে এ সময় সবচেয়ে আলোচিত বিষয় ধর্ষণের বিচার নিয়েও এ সময় মন্তব্য করেছেন তিনি। বললেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সরকারকে মানব সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হচ্ছে। ধর্ষণ তেমন একটি দুর্যোগ। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাস করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা
অধ্যাদেশ জারি করে দিচ্ছি। কাজী যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন পরিবর্তন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও এতে অংশ নেন। আগে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থাকলেও গণদাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত সময় উপযোগী এবং নারীর উপর নির্যাতন বন্ধে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। আর এই জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। শুধু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হলেই ধর্ষণের মতো নৃশংস অপরাধ কমবে না, সঙ্গে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন 180 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার শেষ করার বাধ্যবাধকতা যথাযথভাবে মেনে চলতে হবে। আইনজীবীদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর যৌন নির্যাতনের ভিডিও প্রকাশের পর দেশজুড়ে ধর্ষণ বিরোধী স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়। দাবি ওঠে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার। এর প্রেক্ষিতেই দ্রুততম সময়ে আইন সংশোধন করে মন্ত্রিসভায় অনুমোদন ও অধ্যাদেশ জারির ঘোষণা দেয় সরকার। এই আইনটার যেন কোনো অপব্যবহার না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা জিনিস হলো যে দুই পক্ষের মধ্যে আসামি এবং বাদী পক্ষ তারা আপোষ করে ফেললে তখন হয়তো তাদের সাজা হয় না। সাজা না হতে এই যে ধর্ষণকারী তারা আরও ইন্সপায়ার্ড হয় যে ধর্ষণ করলেও তো শাস্তি হয় না, আপোষ করলেও হয়ে যায়। কারণ আপোষ যেন না করতে পারে এই ব্যবস্থাটা আদালতে করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আইন কঠোর করা হলেই অপরাধ প্রবণতা কমেছে এমন নজির বাংলাদেশে বিরল। 180 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার শেষ করার বিধান থাকলেও কার্যত তার প্রয়োগ নেই। আইনের প্রয়োগটা সবথেকে বড় এবং আইনের যতটুকু অপরাধ করবে তার ততটুকু শাস্তি হবে। ধর্ষণের সংজ্ঞাটাকে অনেক বড় করতে হবে, অনেক পরিবর্তন করতে হবে। যেই সংজ্ঞাতে ধর্ষণ কিন্তু আজকাল অনেক কিছু দিয়ে হচ্ছে এবং ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন একটা আলাদা আইন বানাতে হবে। এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে আগে দরকার। জেনুইন উইটনেসকে আইডেন্টিফাই করতে হবে এবং সেইভাবে আপনাকে মামলা পরিচালনা করতে হবে। এটা যতক্ষণ না দিতে পারবেন, আমি তো বললাম যে আপনি মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার সময় কিন্তু আমাদের বিচারকরাও কিন্তু দ্বিধা সংকোচে তারা বোধ করবেন এই কারণে যে অনেক সময় জানে যে এই এভিডেন্সটা প্রপার হয়নি। একই সঙ্গে দ্রুততম সময়ে অভিযোগ গঠন এবং তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী যেন মানসিক ট্রমায় না পড়েন সেই বিষয়টিও লক্ষ্য রাখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনি যদি দেখেন আমাদের 1.5% জাজমেন্ট পর্যন্ত যাচ্ছে, সব মিলে কোর্ট পর্যন্ত আসতেছে 3.5 থেকে 4%। এগুলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন গবেষণা রিপোর্ট। এক্সেস টু জাস্টিস, একটা নারী থানাতে যাওয়ার পরে নারী বান্ধব পরিবেশ পাচ্ছে কিনা, একটা থানায় কয়জন আছে ইনভেস্টিগেশন অফিসার যারা শুধু এই ধরনের ধর্ষণের কেসগুলা করবে, তাকে জিজ্ঞাসা করার ভিতরে আমি কোনোভাবে তাকে আরো ট্রমায় ফেলছি কিনা, এগুলাই কিন্তু বাস্তবতা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন নামে যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। এদিকে পলাতক রয়েছেন অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। পুলিশ সূত্র জানিয়েছে গ্রেপ্তার এড়াতে এসআই আকবর পলাতক রয়েছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। গত রোববার ভোরে রায়হান উদ্দিন নিহত হন। পুলিশের দাবি ছিনতাইয়ের দায়ে নগরীর কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে তিনি নিহত হন। অপরদিকে রায়হানের পরিবারের অভিযোগ, কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত হন রায়হান। এই ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। প্রায় 11 বছর পর আলোর মুখ দেখছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক।
করোনায় বন্ধ থাকা দুই দেশের বিমান যোগাযোগ চালু হচ্ছে এই মাসেই। আর চেন্নাই বন্দর দিয়ে বাংলাদেশে 20,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতিও দিয়েছে ভারত সরকার। বাংলাদেশ ভারতের মধ্যে থাকা অভিন্ন 54 নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে 1972 সালে গঠিত হয় দুই দেশের যৌথ নদী কমিশন। কমিশনের 37তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 2010 সালের মার্চ মাসে দিল্লিতে। এরপর পরই 2011তে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির কথা প্রায় চূড়ান্ত ছিল। ভারতের অভ্যন্তরীণ সমস্যায় আটকে যায় তিস্তা চুক্তি। এরপর আর কখনোই হয়নি যৌথ নদী কমিশন জেআরসির বৈঠক। বেশ কয়েকবার তারিখ ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে আটকে গেছে কমিশনের বৈঠক। বৈশ্বিক রাজনীতির নানা হিসেব নিকেশে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতো উষ্ণ রাখতে করোনাকালেও সক্রিয় দেখা গেছে ভারতের বিদেশ মন্ত্রণালয়কে। পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার ঢাকা সফরের পরপরই দুই দেশের পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয় ডিসেম্বরেই হবে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ ছিল এর আগেই আটকে থাকা নদী কমিশনের বৈঠকটি হোক। 2010 সালে লাস্ট জিআরসি মিটিং হয়েছিল। কাঙ্ক্ষিত সেই বৈঠক হচ্ছে এবছরই। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এরপর পরই পররাষ্ট্র সচিব জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকের পরপরই অনুষ্ঠিত হবে জেআরসির বৈঠক। এই বছরের মধ্যেই দিস ইয়ার পসিবল টার্গেটিং দিস ইয়ার, বাট তার আগে ওই পানি সচিবদের মধ্যে একটা মিটিং আছে। আমাদের পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ারে যাওয়ার কথা ছিল দিল্লিতে, সেটা ওই সময় যেতে পারেননি। তো আগে ওইটা হবে, দেন উইল হ্যাভ দ্য জেআরসি। করোনাকালে আটকে থাকা দুই দেশের বিমান যোগাযোগ এয়ার বাবল পদ্ধতিতে এ মাসে চালু হচ্ছে বলেও জানান পররাষ্ট্র সচিব। খুব শীঘ্রই উই ক্যান অলসো ডু হোপফুলি বাই দিস মান্থ। অভ্যন্তরীণ সংকটে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখলেও বাংলাদেশে 20,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে সেটা চেন্নাই বন্দর ব্যবহার করেই নিতে হবে বলে জানান বিক্রম দোরাইস্বামী। So that's about 20,000 metric tons. There's a shipment issue, however, because of the problems that we're having on the border in reopening the border fully because of COVID. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে দুর্নীতি দমন কমিশন দুদকের করা সুপারিশগুলো বাস্তবায়ন হলে এই খাতে দুর্নীতি কমবে বলে মনে করেন দুদক সচিব দিলওয়ার পথ। আফজাল হোসেনের দ্বিতীয় দফায় রিমান্ড শুরুর আগে গণমাধ্যমের কাছে তিনি এই কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের চাকরিচ্যুত কর্মচারী আফজাল হোসেনকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ড শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুর 1:45টার দিকে তাকে কারাগার থেকে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে নিয়ে আসেন এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক তৌফিকুল ইসলাম। গত আগস্ট মাসের 13 তারিখ থেকে তার প্রথম দফায় রিমান্ড শুরু হয়। 7 দিন চলে সেই রিমান্ড। এর আগে আফজালের বিরুদ্ধে 2019 সালের 27 জুন 2টি মামলা করেছিল দুদক। আমাদের তদন্তকারী কর্মকর্তা চেষ্টা করছেন যে তার বিরুদ্ধে যে অবৈধ সম্পদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তার চেয়ে আরও বাড়তি কিছু পাওয়া যায় কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। হয়তো তিনি এর চেয়ে একটু আরও তথ্য পাচ্ছেন, সেই জন্য তো তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাস্থ্য সেবা বিভাগে দুর্নীতির 11টি খাত চিহ্নিত করে তা দূর করতে মন্ত্রণালয়কে 2019 সালের 31 জানুয়ারি দুদক 25টি সুপারিশ করেছিল। সেই প্রতিবেদনে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ক্রয়, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসায় ব্যবহৃত উপাদানের ব্যবহার, ওষুধ সরবরাহ সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির উৎস চিহ্নিত করা হয়। সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা সবাই মিলে লাভবান হব এবং আমাদের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি বাস্তবায়নে আরও বেশি সহায়ক হবে। যদি বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি হয়তো কমবে এবং তারাও নিশ্চয়ই চিহ্নিত করছেন। আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দুর্নীতির বিষয়টি তদন্ত করে আমাদের দুদকে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। আফজাল হোসেনকে করা প্রথম দফা রিমান্ডে তার অস্ট্রেলিয়া, কানাডার বাড়িসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। জানাবো করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে মোট মৃত্যু হয়েছে 5,577 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,537 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,81,275 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৮২ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৮১৫টি। দেশের আরও কিছু খবর। বিদেশে শ্রমবাজার থেকে ছিটকে পড়ছেন অদক্ষ কর্মীরা। দক্ষ জনশক্তি পাঠাতেই তাই এখন বাড়তি নজর সরকারের, নিচ্ছে নানা উদ্যোগ। এ নিয়ে আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। করোনা পরিস্থিতি টানা কয়েক মাস বন্ধ ছিল শ্রমবাজার। অবশ্য এখন তাও খুলছে ধীরে ধীরে। বাংলাদেশ থেকেও শুরু হয়েছে বিদেশে কর্মী যাওয়া, যদিও তা অল্প করে। তবে এখন চাহিদা বাড়ছে দক্ষ কর্মীর, যদিও বাংলাদেশি কর্মীদের বেশিরভাগই আধা দক্ষ কিংবা একেবারেই অদক্ষ। সরকারি বেসরকারি বিভিন্ন জরিপ গবেষণাতেও উঠে এসেছে বিষয়টি। তবে বিশ্লেষকরা বলছেন আগামীতে কঠিন হবে অদক্ষদের টিকে থাকা, তাই দরকার বাজার চাহিদা মাথায় রেখে প্রশিক্ষণ। দক্ষতাটা বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে হতে হবে। এখন আমি যদি এমন একটা দক্ষতা নিয়ে যাই যে দক্ষতাটার চাহিদা সেই দেশে নেই, সেখানে কিন্তু তাহলে ওই দক্ষতাটা কাজে লাগবে না। সুতরাং আমাদের বাজার চাহিদা এবং আমাদের সরবরাহ যে আমাদের সক্ষমতা, এই দুটোর সাথে সামঞ্জস্য বিধান করেই আমাদের দক্ষতাকে নিরূপণ করতে হবে। বিষয়টির সাথে একমত সরকারও, তাই জোর দিচ্ছে প্রশিক্ষণে। বাড়ানো হচ্ছে আরও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও। বর্তমানে ৭০টির বিপরীতে ৪০ উপজেলাতেও হচ্ছে আরও ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে, এটাই স্বাভাবিক। দক্ষতা ছাড়া আমরাও চাই না আমাদের এই কর্মীরা, আমাদের দেশের নাগরিক বিদেশে গিয়ে সবচেয়ে নিম্নমানের কাজটা করবে, আমরা কেউ চাই না। আমাদের কারোর জন্য এটা ভালো লাগে না। এখন আমরা এগুলো যাতে আর এভাবে অদক্ষ যেতে না হয়, আমরা আমাদের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও আপডেট করছি। সরকারের জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বলছে প্রশিক্ষণ পাবে চাকরি হারিয়ে দেশে আসা কর্মীরাও, যারা আবার নতুন করে যেতে চান বিদেশে। যারা আগ্রহী তারা নাম রেজিস্ট্রি করার জন্য আমার সকল টিটিসি আইএমটিতে, সেই সাথে এই যে খরচটা হবে সেই খরচটা আমার সরকার দেবেন। আমরা প্রাথমিকভাবে এখন হাতে নিয়েছি 2000 ট্রেনিং করার জন্য, আমরা ইমিডিয়েট এই কাজটা শুরু করছি। এবছর সরকারের টার্গেট ছিল 7.5 লাখ কর্মী বিদেশে পাঠানো, কিন্তু সরকারের দেয়া সবশেষ হিসেবে সুযোগ হয়েছে 1,81,000-এর মতো। তাই এখন সরকারের পরিকল্পনা এক এক উপজেলা থেকে 1000 জনকে বিদেশে পাঠানো। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। শোক সংবাদ। 21 পদকপ্রাপ্ত কথাশিল্পী, মুক্তিযুদ্ধ গবেষক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক রশিদ হায়দার আন্ডিং। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাকে। রশিদ হায়দার জন্ম 1941 সালের 15 জুলাই পাবনার দোহাপাড়া গ্রামে। বড় ভাই জিয়া হায়দারের উৎসাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাজ শুরু করেন চিত্রালী পত্রিকাতে। স্বাধীনতার পর 1972 সালে যোগ দেন বাংলা একাডেমিতে। 1999 সালে পরিচালকের পদ থেকে অবসর নেন। পরে দায়িত্ব পালন করেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও। গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে 70-এর বেশি বই লিখেছেন রশিদ হায়দার। মুক্তিযুদ্ধে স্বজন হারানো মানুষের স্মৃতিচারণ নিয়ে তার সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ স্মৃতি 1971 স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ দালালি গ্রন্থ হিসেবে বিবেচিত। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য 1984 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2014 সালে 21 পদকে ভূষিত হন তিনি। মঙ্গলবার সকালে ছোট মেয়ে শাওন্তি হায়দারের বাসায় এই কথাশিল্পীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 79 বছর। আমরা সকলে আশা করেছিলাম যে এই বছরে, এমনকি তিনিও আশা করেছিলেন যে স্বাধীনতা পুরস্কারটা তিনি পাবেন তার সাহিত্যকর্মের জন্য। তার বিধি আত্মার শান্তি কামনা করছি।
পাশাপাশি পরিবার, তার দুটি কন্যা আছে, তাদের প্রতিও সহ সকলের প্রতি আমাদের সমবেদনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে রশিদ হায়দারকে দাফন করা হয়। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। 21 পদপ্রাপ্ত এই কথাশিল্পীর প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে নিচ্ছি বাজিদ ইসলির বিরতি। ফিরে এসে আরও থাকছে। এমসি কলেজে গণধর্ষণ, অভিযুক্ত 4 শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ বাতিল। মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ ধরা, থাকবে ভ্রাম্যমাণ আদালত। সংশোধনের অধ্যাদেশ জারি, ধর্ষণের কঠোর সাজা। একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়। আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেটে পুলিশি হেফাজতে মৃত্যু, পালিয়েছেন ফাঁড়ি ইনচার্জ আকবর। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক এই বছরে। আচরণবিধি ভেঙেছেন নিক্সন চৌধুরী, প্রয়োজনে মামলা বললেন সিইসি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি 6টার নিউজ আওয়ারে। যেমনটি শিরোনামে বলছিলাম যে ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ নিয়ে রিপোর্ট করেছেন মাহফুজা মুসলেহি। ঢাকা 5 আসনের আসন্ন নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কা বিএনপির। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে বসে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তারা। আওয়ামী লীগের প্রার্থী এখনো মোটর শোভাযাত্রা করছেন। আওয়ামী লীগের প্রার্থীর এখন পর্যন্ত রঙিন পোস্টারগুলো, ব্যানারগুলো রাস্তায় ঝুলছে। যেখানে খুশি সেখানে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো হচ্ছে। এই জন্য নির্বাচনের দিন, ঠিক নির্বাচনটা যখন শুরু হয়, মোবাইল ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা থাকেন তাদেরকে যেন ওনারা একটু প্রোঅ্যাক্টিভ হতে বলেন ঠিক ওই সময়টায়, যাতে আমাদের এজেন্টরা গিয়ে অন্তত ভেতরে বসতে পারে। অন্যদিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে এমপি নিক্সন চৌধুরীর হুঁশিয়ারি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা হবে। নির্বাচন পরিচালনার সময় একজন মাননীয় সংসদ সদস্য সেটা কাম্য না, এটা আচরণবিধি ভঙ্গ করেছে। যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়, মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন, সেভাবে যেটা করার দরকার সেটা অবশ্যই করবো। দেখি যদি মামলা করার হয় মামলাই করবো। এদিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির সঙ্গে যুক্ত ইসির লালমনিরহাটের 2 ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এ চক্রের কাউকে ছাড় দেয়া হবে না। কোনো কর্মকর্তা কর্মচারী যদি এই এনআইডি জালিয়াতি অথবা এর সাথে সম্পৃক্ত অথবা সহযোগিতা করে, শুধু চাকরিচ্যুত নয়, এখন আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করব। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের কারণে মামলা হলে ফরিদপুরের ডিসির বিরুদ্ধেও মামলা হতে হবে বলে দাবি করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। সম্প্রতি চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে সেখানকার ইউএনওকে টেলিফোনে গালিগালাজ করার অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সংবাদ সম্মেলনে এই বিষয়টি অস্বীকার করে নিক্সন চৌধুরী বলেছেন, ভোটের দিন এক কর্মীকে আটক করায় ইউএনওর সঙ্গে টেলিফোনে তার কথা হয়, আর সেই আলাপের কিছু অংশ নিয়ে এডিট করে কোনো একটি মহল ভাইরাল করেছে বলে দাবি তার।
সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ না করলেও এই ঘটনার পেছনে ফরিদপুরের ডিসি জড়িত বলে ধারণা করছেন মিসন চৌধুরী। একই সঙ্গে নির্বাচনের দিন আচরণবিধি লঙ্ঘন করেননি বলেও দাবি করেন তিনি। এটা পুরোপুরি মিথ্যা এবং এরকম কোনো গালিগালাজ আমি করি নাই। আমি নির্বাচনে কোনো আচরণবিধি ভঙ্গ করি নাই। আমি নির্বাচনের রেজাল্টের পর প্রশাসনের অনুরোধে আমি ওইখানে যে রাস্তার উপরে দাঁড়ায় আমি জনগণকে বলছি আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, যে আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে? আইন তো ডিসিও ভঙ্গ করছে। সে কি পারে 48 ঘন্টা অতিক্রম না করার আগে টিওনোকে নির্দেশ দিয়ে আমার বাড়িতে পাঠানো? যদি আমার একার বিপক্ষে মামলা হয় তাহলে অবশ্যই ডিসির বিরুদ্ধেও মামলা হবে। দেশের আরো কিছু খবর। ময়মনসিংহের ত্রিশালের সামরিক এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস ASTPS এর নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে জুডো, কারাত সহ বিভিন্ন অস্ত্রবিহীন যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখান থেকে দক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। উদ্বোধন শেষে সেনাবাহিনীর প্রধান সেনা কর্মকর্তাদের নিয়ে মাল্টিপারপাস প্রশিক্ষণ কমপ্লেক্সে কেক কাটেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ কমপ্লেক্সের সামনে একটি গাছের চারা রোপণ করেন। সিলেট এমসি কলেজে গণধর্ষণে অভিযুক্ত 4 শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান। সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। গত 25 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। তদন্তে ওই 4 শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইলিশের উৎপাদন বাড়াতে এবং মা ইলিশ রক্ষায় আজ রাত থেকে ইলিশ ধরা বন্ধ। এই নিষেধাজ্ঞা থাকবে 4 নভেম্বর পর্যন্ত। নির্দেশ অমান্য করে কেউ যাতে ইলিশ ধরতে না পারে সেজন্য নদ নদীতে থাকবে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে মিলিয়ে মোট 15 থেকে 17 দিন ইলিশের ডিম ছাড়ার সময়। এই সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এবারও মোট 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখুন। এই সময় তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ সহায়তা 20 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও জেলেদের অভিযোগ অনেকেই এই চাল পান না। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান নিয়েও প্রশ্ন জেলেদের। এই 22 দিন অবরোধে যদি মাছ আমরা না পাই চলবেন কেমনে? আমাকে তালিকায় নাম আছে ঠিকই, কিন্তু চাল দেবে 2 মাস 3 মাস পর দিয়া আমাকে কিছু হইবে। সামনে 22 দিন অবরোধ, আমাকে তখন চাল দিলে না দিলে না খাই থাকতে হবে। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আড়তদাররা। নিষিদ্ধকরণের কারণে এটা কোনো ক্ষতি হয় না, এটা ভালোই হয়েছে। ডিম পারলে মাছটা আমদানি হয়ে যাবে, নদীতে প্রচুর মাছ হবে শীত মৌসুমে। আমরা জেলেদেরকে নিয়ে নদীর পারে আমরা পাহারায় থাকব, যাতে করে জেলে কোনো জেলেই নদীতে না নামতে পারে, মা ইলিশ নিধন করতে না পারে। বরিশাল মৎস্য বিভাগ বলছে আইন অমান্য করে কেউ ইলিশ ধরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এটা দণ্ডনীয় অপরাধ, যদি কোনো মৎস্যজীবী বা এই আমাদের আইন ভঙ্গ করে তাহলে তার 2 বছরের জেল অথবা 5,000 টাকা জরিমানা করার বিধান আছে।
এদিকে মাছ ধরা বন্ধের ঠিক আগ মুহূর্তে ইলিশে সয়লাব ভোলার ইলিশ ঘাট। শেষ মুহূর্তে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় জেলেরাও খুশি। ইলিশের উৎপাদন বৃদ্ধি নিয়ে আশাবাদী ভোলার মৎস্য অফিসও। অগভীর এবং গভীর সমুদ্র এবং উপকূল এলাকাগুলোতে ব্যাপকভাবে জেলেদের জালে ইলিশ মাছ ধরা পড়তেছে, যে আমাদের ইলিশের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আমরা এভাবে চলতে থাকলে এটা আমরা অর্জন করতে পারব। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্ট কৃষি সংবাদ, সুজলা সুফলা। নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা রাস পদ্ধতির মাছ চাষ। বৈজ্ঞানিক এই পদ্ধতিতে একই পানি বারবার শোধন করে আবার সেই পানিতে মাছ চাষ করা যায়। 2019 সালে নিজ গ্রাম বাঙালিপুরে প্রথম রাস পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান কনক। পরীক্ষামূলক চাষে সফলতা আশায় চলতি বছর থেকেই তিনি উৎপাদন শুরু করেন বাণিজ্যিকভাবে। 10,000 লিটার পানি ধারণ ক্ষমতার 6টি চৌবাচ্চায় চাষ হচ্ছে 300 কেজি দেশি ও ভিয়েতনামি কই এবং শিং মাছ। সুস্বাদু ও বিষমুক্ত হওয়ায় খামার থেকেই মাছ নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও ভোক্তারা। সাধারণ পুকুরের তুলনায় এই পদ্ধতিতে প্রায় 30 গুণ বেশি মাছ উৎপাদন সম্ভব বলে দাবি তরুণ এই উদ্যোক্তার। আবারও সময় হলো বায়োজিস স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরও থাকছে। নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প, ফ্লোরিডায় সমাবেশ। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটাপন্ন। বিরতি থেকে আবারও ফিরে এলাম 6টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। করোনা আক্রান্ত হওয়ার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রচারে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা নির্বাচনী সমাবেশে ভাষণ দিলেন হাজার হাজার হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে। ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে 4 দিনে 4টি নির্বাচনী সমাবেশের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের, তার মধ্যে ফ্লোরিডা একটি। মাত্র 11 দিন আগে করোনা পজিটিভ হয়েছিলেন ট্রাম্প। 3 দিন হাসপাতালে থাকার পর হোয়াইট হাউসে ফিরে আসেন তিনি। এর কয়েকদিন পর হোয়াইট হাউসে সমর্থকদের সমাবেশে ভাষণ দেন। তখনই নির্বাচনী প্রচারে দ্রুত ফেরার আভাস দিয়েছিলেন তিনি। সোমবার আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস জানায় ট্রাম্প করোনা মুক্ত। প্রাক নির্বাচনী জরিপে দেখা যায় যে ট্রাম্পের চাইতে 10 পয়েন্টে এগিয়ে আছেন তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী বাইডেন। তবে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে দুজনের ব্যবধান ধীরে ধীরে কমে আসছে। ফ্লোরিডায় ট্রাম্পের চাইতে মাত্র 3.7 পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। করোনায় আক্রান্ত ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তার প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুস ও মস্তিষ্কে। তার মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। 85 বছরের সৌমিত্রের শারীরিক অবস্থা নিয়ে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত হবার পর কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় ফেলুদা খ্যাত এই অভিনেতাকে। শুক্রবার তার অবস্থার অবনতি হলে আবার প্লাজমা থেরাপির পর অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে সোমবার থেকে তার অবস্থার আবারও অবনতি হয়। বর্ণাঢ্য অভিনয় জীবনে অভিনয়ে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন 2 বাংলার জনপ্রিয় এই অভিনেতা। জানাবো খেলার খবর।
মিরপুরের প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে তামিম একাদশ এবং বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবারও ব্যাটিং শুরু করে তামিম একাদশ। তবে 103 রানে সবাই অল আউট হয়ে যায় এবং ম্যাচের সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী শুভ দেবনাথের সঙ্গে। তিনি আছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শুভ, খেলার খবর আমরা যতদূর জানি যে মাহমুদুল্লাহ একাদশের সামনে তামিম একাদশ তেমন একটা ঝলক দেখাতে পারেনি। মাহমুদুল্লাহ একাদশ কেমন প্রস্তুতি নিচ্ছে, কি কৌশল অবলম্বন করছে স্কোর করতে? জলে মাহমুদুল্লাহ একাদশ এখন পর্যন্ত বলতে হবে ভালো অবস্থানে আছে। তাদের শুরুতে স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেনি। শুরুতে টপ অর্ডার ব্যাটসম্যান দুজন ফিরে গিয়েছিলেন। এছাড়া লিটন দাসের আজকে জন্মদিন ছিল, জন্মদিনটা তিনি রাঙিয়ে রাখতে পারেননি, তিনি 0 রানে ফিরে গেছেন। তবে এখন ক্রিজে রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং তার সাথে টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। দুজনে কিন্তু দেখে শুনে খেলছেন। এরই মধ্যে 14 ওভারের খেলা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে 39 রান করতে সক্ষম হয়েছে মাহমুদুল্লাহ একাদশ। মুমিনুল হক সৌরভ 35 বলে 20 রান করে ক্রিজে রয়েছেন। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদও 37 বল খেলে 10 রান করেছেন। তবে স্কোরটা যেহেতু খুব বেশি না, মাত্র 104 রান দরকার। যদি এই জুটি এভাবে শেষ পর্যন্ত খেলতে পারে তাহলে জয় অবশ্যই সময়ের ব্যাপার বলতে হবে। এর আগে প্রথম ইনিংসে যে সময় টস হেরে ব্যাট করতে নেমেছিল তামিম একাদশ, সেখানে বলার মতো কেউ স্কোর করতে পারেনি, 30-এর ঘরে কেউ স্পর্শ করতে পারেনি। তবে দুজন 20-এর উপরে রান করেছিলেন। তানজিদ তামিম এবং এনামুল হক বিজয় দুজনই 20-এর উপরে রান করেছেন। এবং পেস বোলাররা যে এবারের টুর্নামেন্টে খুব ভালো বল করছে এটি বলতে হবে। রুবেল হোসেন আজকেও ভালো বল করেছেন। সুমন খান, তিনি ঘরোয়া লিগের বোলার, তিনিও ভালো বল করেছেন। তবে এতদিন পরে যে মাঠে খেলা ফিরেছে এটা দর্শকদের জন্য অবশ্যই খুশির খবর এবং যারা মাঠে খেলছে তাদের জন্য কিন্তু এই দিনটার জন্য অপেক্ষায় তারা করছিলেন যে কবে নাগাদ খেলা মাঠে ফিরবে। জলি, অসংখ্য ধন্যবাদ শুভ দেবরাত, আপনি থাকুন সেখানে। খেলার স্কোর অবশ্যই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। একটু জানিয়ে রাখি দর্শক, মাহমুদুল্লাহ একাদশ এখন ব্যাট করছে 104 রানের টার্গেটে, তাদের স্কোর এখন 40 রান। এরই সাথে শেষ করব 6টা নিউজ দাও, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংশোধনীর অধ্যাদেশ জারি, ধর্ষণে কঠোর সাজা। একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়। আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেটে পুলিশি হেফাজতে মৃত্যু, পালিয়েছেন ফাঁড়ি ইনচার্জ আকবর। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক এই বছরে। আচরণবিধি ভেঙেছেন নিক্সন চৌধুরী, প্রয়োজনে মামলা বললেন সিইসি। এমসি কলেজে গণধর্ষণ, অভিযুক্ত 4 শিক্ষার্থীর ছাত্রত্ব ও সনদ বাতিল। মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ ধরা, থাকবে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প, ফ্লোরিডায় সমাবেশ। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটাপন্ন। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।